পিপলকোটি থেকে বদ্রীনাথে যাওয়ার রাস্তার ভিউগুলো দেখুন, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি ভীমপুলে। আমাদের রুম থেকে এই ভিউটা দেখুন। এখানে হিন্দিতে লেখা আছে হিন্দুস্তান কা অন্তিম দোকান। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ বন্ধুরা। তো তোমাদেরকে আরেকটা কেদারনাথ সিরিজের এপিসোডে স্বাগত। হইতে পারছে সকাল 9টা, আর আমরা আজকে বেরিয়ে যাচ্ছি বদ্রীনাথের দিকে। তো পিপলকোটি থেকে বদ্রীনাথের ডিস্টেন্স হচ্ছে প্রায় 75 কিলোমিটার, প্রায় 3 ঘন্টা মতন লাগবে। বাট যদি জ্যাম থাকে তাহলে 4 ঘন্টা মতন লাগবে। এইটা হচ্ছে আমাদের হোটেলের করিডোর থেকে আমাদের ভিউটা। খুব সুন্দর লোকেশানে আমি পেয়েছি হোটেলটা। এখানে নানান রকম হোটেলস আছে, লজ আছে, আর এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে এটিএম আর পার্কিং ফ্যাসিলিটিও পেয়ে যাবে। খুব সুন্দর জায়গাটা। আর আমার হোটেলটা সত্যি খুব ভালো লেগেছে, কারণ এখানকার হোটেলদের স্টাফের বিহেভিয়ার খুব ভালো লেগেছে। এখন আমি তোমাদের সাথে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবো। सर हमारे पास 20 रूम्स हैं यहाँ पे, और टैरिफ जो हमारा रहता है 2000 रुपीज़ पर रूम। और ये है मिड एरिया NH7 पे मेन। यहाँ से जो हमारा बद्रीनाथ टेम्पल है 77 किलोमीटर है, और नियरेस्ट पॉइंट यहाँ से पड़ेंगे आपको घूमने के लिए कल्पेश्वर महादेव, बद्रीनाथ टेम्पल, औली, हेमकुंड साहिब, वैली ऑफ फ्लावर। ব্রেকফাস্টে চলেছে আলু পরোটা, কফি, আচার, এটা পোহা, দুধ। খাবার প্রচণ্ড ভালো ছিল, খুব ভালো সার্ভিস পেয়েছি। চোপড়াতেও ভালো খাবার পেয়েছি, এখানেও ভালো খাবার পেয়েছি। বেশি দেরি না করে চলো বেরোনো যাক বদ্রীনাথের তরফে। পিপলকোটি থেকে বদ্রীনাথে যাওয়ার রাস্তার ভিউগুলো দেখুন, জাস্ট ফাটাফাটি। মানে শুধু এই আর এই একবার ওপর একবার নিচ, এই পাহাড় ও পাহাড়, জাস্ট ওয়ান্ডারফুল। এটা অ্যাকচুয়ালি NH7, আর রাস্তা সত্যি একদম মাখনের মতো। মানে আজকে আমার সত্যি মনে হচ্ছে যে এইসব রাস্তায় স্কুটি বা বাইক চালিয়ে খুব মজা লাগতো। ভবিষ্যতে যদি কোনোদিন আবার সুযোগ পাই এখানে আসার, নিশ্চয়ই বাইক বা স্কুটিতে আসবো। আর ওয়েদারটা যত উপরে উঠছে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বইছে। আমাদের হোটেল থেকে কিছু না হলে 3-4 কিলোমিটার এগিয়ে এখানে একটা কনস্ট্রাকশনস হচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে ল্যান্ডস্লাইড জোন আছে। কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। এটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়া জোন। আমাদের রাস্তা ঠিক ওপারে যে বিউটিটা, সেটা জাস্ট ফাটাফাটি। এখানে জায়গায় জায়গায় টানেল আছে। টানেলগুলো বানানো হয়েছে কারণ যেহেতু এখানে খুব ল্যান্ডস্লাইড হয়, ওই জন্য টানেলগুলো করা হয়েছে, সো দ্যাট গাড়িগুলো যেন আরামসে পাস করে যায়। এখনো পর্যন্ত রাস্তায় কোনো রকমের ট্রাফিক পাইনি। দেখে মনে হচ্ছে আমরা 2.5 ঘন্টার মধ্যেই 75 কিলোমিটার কভার করে নেব। আপনারা যদি পাহাড়ে আসেন কোনোদিন, অতি অবশ্যই পাহাড়ে কিন্তু স্পিড লিমিট 40 থেকে 45-এর মধ্যে মেনটেন করবেন। এখানে আমি দেখছি অনেক প্রাইভেট গাড়ি যাদের পাহাড়ে অভিজ্ঞতা নেই, কেউ দিল্লি থেকে আসছে, কেউ কলকাতা থেকে আসছে, কেউ পাঞ্জাব থেকে আসছে, তারা কিন্তু গাড়ি হুড় করে দৌড়ে নিয়ে যাচ্ছে। পাহাড়ে কিন্তু এইভাবে চালানোর নিয়মটা নয়। আর এইভাবে চালালে কিন্তু যারা অ্যাকচুয়াল পাহাড়ে যারা গাড়ি চালায় তাদের কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। পাহাড়ে গাড়ি চালানো কিন্তু অনেক নিয়ম আছে, অনেক ইন্ডিকেটার্স মেনে চলতে হয়। তো আমি অনেকজনকে দেখছি এখানে কিন্তু সেটা করছে না। আপনারা যদি আসেন কোনোদিন, আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন।
20 থেকে 22 কিলোমিটার কভার করে নিয়েছি। আর এখান থেকে বদ্রীনাথ এখনও 57 কিলোমিটার। আর আপনারা যদি পিপলকোটিতে না থাকেন, পিপলকোটি থেকে যদি আর একটু 20-22 কিলোমিটার যদি এগিয়ে আসেন, যদি থাকতে চান, তাহলেও কিন্তু আপনারা এখানে হোটেল লজ পেয়ে যাবেন। তো অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে আর আমরা যোশীমঠ ক্রস করছি। আর এখান থেকে এখনও প্রায় 45 কিলোমিটার বদ্রীনাথ ধাম। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় পেট্রোল পাম্প খুবই কম। তো যদি তোমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসো কোনো দিন এইসব রাস্তায়, অবশ্যই ফুল ট্যাঙ্ক করে আসবে। যোশীমঠ থেকে খানিকটা মানে 4 কিলোমিটার অলমোস্ট ট্রাভেল করার পর রাস্তার কনস্ট্রাকশনস হচ্ছে। তো গাড়ি মোটামুটি স্পিড 15 থেকে 20 ওপরে যাচ্ছে না, একটু রাস্তাটা খারাপ আছে। সময় নিয়ে আসবে তোমরা যদি তোমরা এই রাস্তা থেকে ট্রাভেল করো বদ্রীনাথে। আমি এখন রয়েছি হেমকুণ্ড সাহেব বলে একটা জায়গায়। 2020-তে একটা নিউজ এসেছিল যে এখানে মানে ক্লাউড বাস্ট হয়েছিল আর এখানে অনেক গাড়ি বয়ে চলে গেছিলো। তো সেই রাস্তা দিয়ে এখন আমি ট্রাভেল করছি। তো এখন ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, দেখো। আগে ওপরে ছিল রোডটা, এখন নিচে হয়েছে। প্রচুর মানুষ মারা গেছিলো সেই বছর আর প্রচুর গাড়ি বয়ে চলে গেছিলো ক্লাউড বাস্টে। আকাশটা দেখুন, যেতে যেতে পথে আবার দেখলাম গ্লেশিয়ার। এতক্ষণ ওয়েদারটা প্লেজেন্ট ছিল, মডারেট ছিল, কিন্তু এইবার খুব জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই জ্যাকেট ফ্যাকেট পরে নিতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঢুকে পড়েছি বদ্রীনাথ। আর বদ্রীনাথে কিন্তু চেকিং চলছে খুব জোরে। আমাদের এখন চেকিং চলেছে, আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে রেজিস্ট্রেশনের কাগজের ব্যাপারে। আমরা বলেছি, ওরা ভেরিফাই করেছে, দেন আমাদের গাড়ি আগে ছেড়েছে। এইটা হচ্ছে বাস এরিয়া, মানে পার্কিং লট বাসে। এটা হচ্ছে আমাদের হোটেল গোবিন্দ প্যালেস। চলো তোমাদেরকে হোটেলের ট্যুরটা এবার করাই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম হোটেল গোবিন্দ প্যালেসের। এবার আমি তোমাদেরকে রুম টুরটা করিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, যেখান থেকে আমি ঢুকলাম। এন্ট্রেন্স গেটের পেছনে দিয়েছে হ্যাঙ্গার, এখানে দিয়েছে প্লাগ পয়েন্ট, একটা আয়না দিয়েছে খুব সুন্দর। আর এখানে জিনিস রাখার জায়গাও আছে একটু। একটা চেয়ার দিয়েছে, একটা টেবিল ছোট। এই হচ্ছে বিছানাটা। এন্ট্রেন্স গেটে ঠিক উল্টো দিকে রয়েছে ওয়াশরুম। এখানে একটা বেসিন রয়েছে, বালতি, দুটো ট্যাপ, এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। ওভারঅল দেখতে গেলে ওয়াশরুমটা একটু ছোট আছে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুম থেকে এই ভিউটা দেখুন। এটা হচ্ছে আমাদের হোটেল রুমের ভিউ। আর এটা হচ্ছে মেইন রাস্তা, এখান দিয়েই তোমাদেরকে বদ্রীনাথ টেম্পলে যেতে হবে। এটা হচ্ছে পার্কিং লট হোটেলে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি ভিউটা। এই হোটেলটা আমি বুক করেছিলাম এপ্রিল মাসে। এই রুমটা আমার নিয়েছে 2500 টাকা। এখন যদি তোমরা আসো বুক করতে, প্রথমত বুকিং তো নেই, কিন্তু যদি আসো, যদি লাকিলি পেয়ে যাও, তাহলে এই মাউন্টেন ভিউ রুমটাই কিন্তু পড়ে যাচ্ছে প্রায় 5 থেকে 5500 টাকা। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে ঠিক বাঁ সাইডেই খাবারের দোকান আছে, জল টল তোমরা পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মেন এন্ট্রেন্স বদ্রীনাথের। আমরা এখন বেরিয়ে পড়ছি মানা ভিলেজের দিকে। বদ্রীনাথের মন্দিরের টাইমিং আপাতত বন্ধ, 3টে নাগাদ আবার খুলবে দুপুরে। তো ততক্ষণে আমরা ভেবেছি যে আগে মানা ভিলেজটা করে নিই, তারপরে বদ্রীনাথ মন্দিরটা করবো। আমাদের তো গাড়ি আছে বলে আমরা আমাদের গাড়ি করেই মানা ভিলেজের দিকে যাচ্ছি। তোমরা যদি আসো, যদি তোমাদের গাড়ি না থাকে, তাহলে এখানে শাটেল ট্যাক্সি, মানে এইখানে ওই যে জিপগুলো আছে, এই জিপে করে তোমাদেরকে নিয়ে যাবে। পার পার্সন 40 টাকা করে পড়বে। এখান থেকে মানা ভিলেজ, মানে আমাদের হোটেল থেকে মানা ভিলেজের ডিস্টেন্স 3 থেকে 3.5 কিলোমিটার। এই হলো বোর্ড লাস্ট ইন্ডিয়ান ভিলেজ, অর্থাৎ মানা ভিলেজকে লাস্ট ইন্ডিয়ান ভিলেজ বলেও বলা হয়। আর আমরা এন্টার করলাম। হোটেল থেকে আছে 3 কিলোমিটার, কিন্তু গাড়ি 1.5 কিলোমিটারের মতন আগে তোমাদেরকে ড্রপ করে দেবে। আর ওখান থেকে তোমাদেরকে হেঁটে মানা ভিলেজের থেকে প্রস্তুত করতে হবে।
তো শুরু হয়ে গেছে মানা ভিলেজ। একটা সরু রাস্তা দিয়ে যেতে হবে তোমাদেরকে। মানা ভিলেজের ব্যাপারে তোমাদেরকে বলে দিই, মানা ভিলেজ হচ্ছে উত্তরাখণ্ডের চামোলি বলে একটা যে ডিস্ট্রিক্ট আছে ওইখানে অবস্থিত। আর বদ্রীনাথ টেম্পল থেকে মানা ভিলেজ হচ্ছে এক্স্যাক্টলি 3 কিলোমিটার। মানা ভিলেজের এখান থেকে চলে যাচ্ছে মানা পাস, যেটা কি 26 কিলোমিটার। তার ঠিক উল্টো দিকেই রয়েছে ইন্ডো টিবেটিয়ান বর্ডার। জায়গাটা বেশ সুন্দর, খুব সুন্দর একটা গ্রাম, জাস্ট দেখুন। খুব সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, শরীরে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। একটু উঠতে হয়েছে সিঁড়ি দিয়ে, কিন্তু জায়গাটা দেখে মন ভরে গেল। প্রচুর লোক হয়েছে এটা বলতে পারি। আর এখন ভিড়টা আরও হয়েছে এই কারণে যে বদ্রীনাথ মন্দির বন্ধ, তো লোকেরা এখন এই টাইমে ঘুরে নিচ্ছে। আমার পেছনে ভিউটা দেখুন, কি সুন্দর জায়গাটা, পাহাড়টা দেখুন কি অপূর্ব লাগছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। কোনোদিন যদি আপনারা বদ্রীনাথ আসেন অবশ্যই কিন্তু মানা ভিলেজ ঘুরতে আসবেন। ছোট্ট গ্রাম, খুব ভালো লাগছে ঘুরতে। মানা ভিলেজ আসার কিন্তু লোকের অনেক কারণ হয়। এখানে অনেক স্পট আছে, হিস্টোরিক্যাল স্পটস, যেরকম হচ্ছে ভীমপুল, গণেশ গুফা, ব্যাস গুফা। এগুলো সবই হিস্টোরিক্যাল ফ্যাক্টস, যেগুলো তোমাদেরকে এখন আমি দেখাবো। তো সবার আগে আমি এখন যাচ্ছি ভীমপুল। এখানে বোট ছিল, সেখান থেকে দুটো রাস্তা চলে গেছে। বাঁদিকের রাস্তা চলে গেলে তোমরা ভীমপুলের দিকে পাবে, আর ডান দিকের যে রাস্তাটা গেছে বোটের, সেটা তোমরা গণেশ গুফা, ব্যাস গুফার দিকে তোমরা এগোবে। তোমরা জাস্ট জায়গাটা দেখো কি অপূর্ব। আর নিচ থেকে চলে গেছে সরস্বতী নদী, এটা পুরো যাচ্ছে সরস্বতী নদী। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি ভীমপুলে। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে তোমরা যেটা দেখছো এটাই হচ্ছে ভীমপুল। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, পাণ্ডবরা যখন নিজেদের যাত্রা স্বর্গের তরফে করেছিল তখন দ্রৌপদী এই সরস্বতী নদী ক্রস করতে পারছিল না। তারপরে কিন্তু ভীম এই যে পাথরটা দেখছেন এই দুটো পাহাড়ের মধ্যিখানে রেখে দিয়েছিল, তারপরে তাদের স্বর্গ যাওয়ার রাস্তা সফল হয়। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। জলের স্রোত যথেষ্ট, মানে আমি আজ পর্যন্ত এরকম জলের স্রোত দেখিনি। অপূর্ব জায়গাটা। তো বন্ধুরা আমাদের সাথে এখন রয়েছে একজন এজেড কাপল। আমি এখন ওনাদের সাথে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। দিস ইজ রঘু রামন অ্যান্ড দিস ইজ ম্যাম উষা। তো স্যার, আই উড লাইক টু আস্ক ইউ about the experience of Bhimpul. This is a nice place, very cool weather, and the water flows ferociously here, Saraswati I'm told, and it mixes with Alaknanda down. And this is the only place they assume that this is the starting place of Saraswati, or it comes from somewhere, but they don't know exact location, but this is the place it shows up for the first time. And this place, Mana, is the last city in India which borders with Indo-Tibet. Where are you from, sir? I'm from America, Wilmington, Delaware. That is Biden's city. ভীমপুল দেখার পর চলে এসেছি ইন্ডিয়াস লাস্ট শপ, মানে এখানে হিন্দিতে লেখা আছে হিন্দুস্তান কা অন্তিম দোকান। এখন ভেতরে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো ভেতরে অর্ডার দিয়েছি চা আর ম্যাগি। আর এখানে যদি এসে ম্যাগি আর চা না খাই তাহলে কি খেলাম। ম্যাগির প্রাইস হচ্ছে 50 টাকা আর চায়ের প্রাইস হচ্ছে 20 টাকা। খুবই ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। পাহাড়ি ম্যাগি সব কিছু দিয়ে বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। সত্যি খুব ভালো খেতে। তো এইবার আমরা ভীমপুল দেখার পর যাচ্ছি ব্যাস গুফা দেখতে। ভীমপুল থেকে ওঠার পর জাস্ট একটা শর্টকাট আছে, ঠিক এরকম রাস্তা উঁচু বেরিয়ে যাচ্ছে, বেশ অল্পটাই, বেশিটা না। এরকম করে রাস্তাটা ওপরের দিকে যাচ্ছে। ওই রাস্তাটা চলে যাচ্ছে বসুন্ধরা ফলস, ভীমপুল থেকে 5 কিলোমিটার। আর এই রাস্তাটা চলে আসছে ব্যাস গুফার দিকে, আর নিচে ওই দিকে আছে ভীমপুল।
তো বন্ধুরা চলে এসেছি ব্যাস গুফা। তো এইটা 5326 বছর পুরনো গুফাটা, আর এখানেই এটা বিলিভ করা হয়েছে যে বেদ ব্যাস মহাভারতের পুরো কাহিনী এই গুফার ভেতরেই লিখেছিল। আর তোমাদেরকে চলো ভেতরে দেখাই গুফার ভেতরে কীরকম দেখতে। আর অ্যাকচুয়ালি ব্যাস গুফাটা কিন্তু পাথর নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের পাতার মতন। তোমরা যে ঠিক করে খেয়াল করে দেখো, এটা কিন্তু বইয়ের পাতায় যেরকম পেজেসগুলো হয় সেরকম কিন্তু আছে এই গুফাটা। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই মানা ভিলেজের স্পেশালিটি, এটা কিন্তু অনেকেই জানে না, সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এই যে ফুলগুলো দেখছো পার্পেল পার্পেল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খাসির ওষুধ। এগুলো তোমরা যদি এমনি কাঁচা চিবিয়ে যদি খাও তাহলে কিন্তু তোমাদের গলার খাসি চলে যাবে। এটাই হচ্ছে ইন্ডিয়াস লাস্ট ভিলেজ, আর এখানে প্রচুর ঘুরে দেখার জায়গা আছে। তো এখান থেকে এবার আমরা তাড়াতাড়ি নেমে যাবো, কারণ অলরেডি 4টে বেজে গেছে, মন্দিরে ভিড় হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বদ্রীনাথ টেম্পল সরস্বতী, তোমাদের সাথে এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা মানা ভিলেজ থেকে নেমে চলে এসেছি, আর এখন হাঁটছি বদ্রীনাথ ধামের তরফে। কিছুটাই হাঁটা, আর তারপরে তোমাদেরকে দর্শন করাচ্ছি বদ্রীনাথ ধামের মন্দির। জাস্ট একটা চেক পয়েন্ট আছে, চেক পয়েন্ট থেকে ঢোকার পর এখানে একটা মার্কেট শুরু হচ্ছে। এই মার্কেটে তোমরা শীতের অনেক কাপড় পেয়ে যাবে, আর পুজো করার অনেক জিনিস পেয়ে যাবে। এছাড়াও তোমরা খাবারের কিছু স্টল পেয়ে যাবে, যেরকম চাট, ফুচকা, পাওভাজি ইত্যাদি সমস্ত কিছু রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। মন্দিরের রাস্তাটা কিন্তু অনেকটা নিচুর দিকে, এবং লোকে এখানে পিঠে করে নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম বদ্রীনাথ ধাম। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি বদ্রীনাথ ধামের, আর লাইনটা দেখো কতটা, প্রচুর লাইন, কিন্তু লাইনটা খুব স্মুথলি এগোচ্ছে। তো বেশি দেরি হওয়ার কথা নয়, মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি যেখানে লাইনে দাঁড়িয়েছি এখান থেকে মন্দির কিছুটা না হলে প্রায় 100 থেকে 200 মিটার। বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই, বদ্রীনাথ টেম্পলের টাইমিং হচ্ছে সকাল 4:30 নাগাদ খুলে যায়। ওইখানে একটা পুজো হয় যার নাম হচ্ছে অভিষেক পুজো বলে, আর শেষ হয় 8:30 থেকে 9টা সায়ন আরতি। আর জেনারেল পাবলিকদের জন্য দর্শন হয় সকাল 7টা থেকে নিয়ে রাত্রির 8টা অবধি, মানে নর্মালি লাইন দিয়ে তোমাদেরকে জাস্ট দর্শন করিয়ে বার করে দেবে। আর দুপুর 1টা থেকে নিয়ে বিকাল 4টে অবধি মন্দির বন্ধ থাকে, বিশ্রাম দেওয়া হয় ভগবানকে। তারপরে আবার মন্দিরে লাইন করে দর্শনার্থীদের জন্য। তাই যাবে বন্ধুরা, প্রচুর ঠান্ডা। ঠান্ডার চেয়ে বড় কথা হচ্ছে প্রচুর ঠান্ডা হাওয়া বইছে, মানে হাড় কাঁপানোর মতন শীত হচ্ছে। ওই হচ্ছে মন্দির, আর এখানে হচ্ছে আমি। তো বন্ধুরা অলমোস্ট চলে এসেছি মন্দিরের সামনে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দর্শন করে। প্রচুর বন্ধুরা এইমাত্র বেরোলাম বাবা বদ্রীনাথ ধামের দর্শন করে। প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি লাইনটা সিঙ্গেল ছিল, কিন্তু ভেতর দিকে ডাবল লাইন হয়ে গিয়ে প্রচুর ভিড় করে দিয়েছে। তো অলমোস্ট আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে মন্দিরে পুজোতে, কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তোমরা যখনই আসবে বদ্রীনাথ ধামে তখন তোমরা ওই যে নকুলদানার যে বাক্সগুলো হয় সেগুলো নিয়ে আসবে। ওইগুলো একদম মন্দিরের সামনে একটা ঠাকুরমশাই বসে আছে, তোমরা ওইখানে দিয়ে দেবে। তোমাদেরকে অরিজিনাল প্রসাদ ওই ডাব্বাতে ভরে তোমাদেরকে দিয়ে দেবে। এছাড়াও তোমাদেরকে তুলসী পাতা, খেজুর, যেরকম যা জিনিস সমস্ত তোমাদেরকে প্রোভাইড করে দেবে। দেখতে গেলে মেনটেনেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে কেদারনাথের তুলনায় অনেক ভালো ছিল। লাইন আস্তে আস্তে স্মুথলি এগোচ্ছিল, আর খুব ভালো দর্শন করেছে। আর এখন আমি রয়েছি বদ্রীনাথ মন্দিরের ঠিক নিচের দিকে। এটা হচ্ছে অলকানন্দা নদী, যেটা বয়ে চলে যাচ্ছে, আর মানে জলের স্রোত মারাত্মক। আর এই সাইডটা রয়েছে
তপ্পুর। আর এটাই হচ্ছে সেই তপ্পুন, যারা দেখুন লোকেরা এখানে সবাই স্নান করছেন। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের হোটেলের রুমে। আর দেখতে গেলে আমাদের কেদারনাথ সিরিজের যাত্রা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আমরা বদ্রীনাথ থেকে রওনা দিয়ে দিচ্ছি ঋষিকেশ। আর ঋষিকেশ থেকেই আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো নিউ দিল্লি। ওখানে আমাদের হোটেল বুক করা আছে, ওখানে একটা দিন আমরা স্টে করব, তারপরে আমরা ট্রেন ধরে কলকাতা পৌঁছে যাবো। আপাতত এই সিরিজ থেকে তোমার থেকে বিদায় নিই। তো যাওয়ার আগে কিপ ড্রিমিং, কিপ অ্যাচিভিং অ্যান্ড কিপ বিলিভ। চলো, বাই। যেতে যেতে নিয়ে গেলাম অনেক স্মৃতি, অনেক ভালোবাসা আর অনেক অভিজ্ঞতা। মন তো একদমই চাইছে না বাড়ি ফিরতে, কিন্তু কি বা আর করা যায়, যেতে তো হবেই। যেতে যেতে মনে পড়ছে কেদারনাথে কাটানো সেই দিনগুলো, সেই ভিড়, সেই খুশির আবেগ, আর কেদারের মন্দিরের পেছনের সেই পাহাড়। সত্যি এ যেন পুরো স্বর্গ। ভগবানের কাছে একটাই অনুরোধ, যেন আরেকটি বার দেবভূমি ঘুরতে যাওয়ার সুযোগ করে দেয়। তবে আপনারা যদি এখনো আমার কেদারনাথ সিরিজের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে দেরি না করে দেখে ফেলুন, কারণ রয়েছে অনেক কিছুই আপনাদের দেখানোর জন্যে। কোথায় থাকবেন, কি খাবেন, কত খরচ হলো ইত্যাদি সমস্ত জিনিস আপনাদেরকে ধরে তুলে দেখিয়ে দিয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে। যাওয়ার আগে আপনাদের জন্য একটা শেষ কথা, যদি সত্যি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের কলকাতা থেকে কেদারনাথের যাত্রা। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।